তোমাদের সকলকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে ক্লাসে কি করতে যাচ্ছি, আমাদের যে ইনফরমেশন টেকনোলজি পার্টটা আছে ফরেস্টারের জন্য, সেটাকে একদম কুইকলি পুরো কি কি থাকতে পারে ওভারঅল পুরো সিলেবাসটার ভিতরে সেটাকে আমরা ডিসকাশন করব। আর ডিসকাশন করতে গিয়ে একটু একটু সেখানে ইম্পর্টেন্ট টার্ম বাগারাও বলবো। এই নয় যে শুধু ডিসকাশন মানে শুধু সিলেবাসটা বলে যাব বা টেন্টেটিভ সিলেবাসটা। অফকোর্স দে হ্যাভ নট প্রোভাইডেড এনি সিলেবাস, কিন্তু আমাদেরকে অবশ্যই আমরা জানি যে কী ধরনের ব্যাপার পয়েন্ট সেখানে থাকতে পারে, কী ধরনের জিনিসের উপর প্রশ্ন আসতে পারে, সেই হিসাবে আমাদেরকে প্রিপারেশন করতে হয়। তো সুতরাং সেই জিনিসটাই আমরা ডিসকাশন করব, যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় যে হ্যাঁ, এই জিনিসগুলো আসতে পারে। ঠিক আছে, চলো শুরু করি আজকের ক্লাসটা। ওকে, আমরা যদি জেনারেলি দেখি আইটিতে বেসিক আইটির থেকে শুরু করে ফরেস্টের বিভিন্ন জিনিসে কিভাবে ইউটিলাইজ হবে সেই জিনিসটা আসবে। তো অ্যাকচুয়ালি ক্লাসটাকে তো আবার একটা ক্লাসে শেষ করা যায় না। আমি যদি জাস্ট এক্সাম্পল দিই, আমার প্রথম ক্লাসটাই ছিল 1 ঘন্টার উপরে ক্লাস ছিল, শুধু প্রথম চ্যাপ্টারেরটাকে একটু বোঝানোর জন্য। তো সেই জিনিসটা করা যাবে না। হোয়াট এভার আই ক্যান ডু টু হেল্প ইউ আউট, দ্যাট ইজ হোয়াট আই উইল ডু অ্যাকচুয়ালি। ওকে, তো আরেকটা কথা বলে দিই, ফরেস্টকে সব কিছুর জন্য আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ক্লাসেস সব কিছু চলছে। তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর এখন স্পেশাল অফারটা আমরা আবার এক্সটেন্ড করেছি সবার রিকোয়েস্টে। তো সেটাকেও যদি তোমরা দেখতে চাও দেখতে পারো। দিস ইজ আপ টু ইউ। এনিওয়ে, আমাদের ইউটিউব ক্লাসেস বাগেরা এগুলো যতটুকু পারি যতটুকু পারা যায় আমরা করতে থাকবো, যাতে তোমাদের হেল্প হতে থাকে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট তো অবশ্যই করবে। ঠিক আছে, তো আমি জেনারেলি যদি একটা জিনিস দেখি যে হোয়াট স্টুডেন্টস শুড স্টাডি ফার্স্ট, স্টুডেন্টরা কী জিনিস পড়া উচিত প্রথমে। তো সবচেয়ে প্রথমে হচ্ছে যে আমাদেরকে ডেফিনেশন অ্যান্ড কম্পারিজন বিভিন্ন কিছু, সেখানে আইটি জিনিসটা কি, ইনফরমেশন টেকনোলজি জিনিসটা কি, আইসিটি জিনিসটা কি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। দেখো, আইটি আর আইসিটিতে একটু পার্থক্য আছে। আইটিতে কি হচ্ছে, পুরোটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, সেখানে এবার সব কিছু আসছে, কিন্তু আইসিটির ভিতরে কমিউনিকেশনটা চলে আসছে, সেখানে একটু এই জিনিসটা পার্থক্য হয়ে যাচ্ছে। আইটিতে একটা কম্পিউটার সম্বন্ধে কথা বলতে পারি, একটা মোবাইল সম্বন্ধে কথা বলতে পারি, আইটির বিভিন্ন জিনিস সম্বন্ধে কথা বলতে পারি, কিন্তু আইসিটি যখন আসছে সেখানে কমিউনিকেশন জিনিসটা চলে আসছে। হোয়াট ইজ কমিউনিকেশন? একটা ইমেল সেন্ড করা, সেটাও একটা কমিউনিকেশন। এই যে একটা ভিডিও কল করা, সেটাও একটা কমিউনিকেশন। ভয়েস কল করা কমিউনিকেশন। সো দ্যাট ইজ আইসিটি, মানে টেলিকমিউনিকেশন যদি দেখি দ্যাট ইজ আইসিটি। আবার নর্মাল যদি একটা সফটওয়্যার কোম্পানি দেখি দ্যাট ইজ আইটি। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। ঠিক আছে, আবার ওনারা আইসিটি ইউজ করছেন কাজের জন্য। ডাটা, ইনফরমেশন, হার্ডওয়্যার, সফটওয়্যার, এগুলো সম্বন্ধে একটু কথা বলবো একটু পরে, এখন এতটুকু থাকা যাক। নেক্সট যদি দেখি ফরেস্টের এক্সাম্পল হিসেবে, যে ফরেস্টে যে ধরনের আইটিগুলো ইউটিলাইজেশন হয় সেগুলো সম্বন্ধে প্রপার নলেজ থাকতে হবে। যেমন জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিআইএস, ওকে, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিও ট্যাগড ফটোস। আমরা অনেক সময় ফটো নিয়ে যে সেখানে ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এগুলো সব চলে আসে, সেটাকে আমরা বলি থাকি ড্যাশবোর্ডসকে বিভিন্ন পোর্টাল থাকে, সফটওয়্যার থাকে, সেখানে ড্যাশবোর্ড থাকে, সেখানে সফটওয়্যারটার যে মূল জিনিসটা সেটা সেখানে চলে আসে, সেই জিনিসটা আমরা ড্যাশবোর্ডের আকারে দেখি, সেটাকে ড্যাশবোর্ড বলছে। বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড থাকতে পারে। ওকে, প্রায়োরিটাইজ সাইবার সেফটি। তো যে আজকাল শুধু সাইবার ইউজ করলে হবে না, মানে ইন্টারনেটকে ইউজ করলে হবে না, তো সেখানে সাইবার সেফটিরও অনেকটা ধ্যান দিতে হয়। আর গভর্নেন্স আরেকটা জিনিস, যেটা হচ্ছে আজকাল সমস্ত জিনিস গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, সমস্ত জিনিস কিন্তু কি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সব আইটি হয়ে যাচ্ছে, সব সফটওয়্যার বেসড হয়ে যাচ্ছে। যত কিছুই করা হয়, কোনো অ্যাপ্লিকেশন হোক বা কোনো একটা কি বলবো, বা কোনো একটা অ্যাপ্লিকেশন করা হোক, কোনো একটা ডাটা ভরা হোক, কোনো একটা ডাটা নেওয়া হোক, রিপোর্ট দেখা হোক, সব কিছু সফটওয়্যারের ভিতরে হয়ে গেছে। তার মানে আজকাল সব কিছু ইলেকট্রনিক গভর্নেন্স হয়ে গেছে। আর একটা হচ্ছে, সবসময় মনে রাখবে, রিভাইজ করতে হবে ওয়ান লাইনার্স দিয়ে বেশির থেকে বেশি, এরপরে টেস্ট করতে হবে তোমাকে নিজেকে এমসিকিউ দিয়ে। তো আমাদের যে নোটটা আছে, তোমরা যদি দেখো, এসে দেখতে পারো, বাংলাতে হোক ইংরেজিতে হোক সবভাবে আছে। সেখানে আমরা এমসিকিউ নিয়েও কথা বলি, আমরা ওয়ান লাইনার্স নিয়েও কথা বলি। ওকে, তো বেসিকও পড়তে হবে, টুলসও পড়তে হবে, সিকিউরিটিও পড়তে হবে, আর ফরেস্ট রিলেটেড আইটিও পড়তে হবে। আইটি কেন ফরেস্টের জন্য ইম্পর্টেন্ট, তো কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, তাহলে তোমাদের মাথায় ঢুকে যাবে। প্রথম হচ্ছে যে যদি আমি অ্যাডমিনিস্ট্রেশন দেখি, আজকের দিনে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু কমপ্লিটলি ডিজিটাল রেকর্ডের উপরে চলে। এখন আর সব কিছু ওই কাগজে কলমে শুধু
চলে না। সবকিছু ডিজিটাল রেকর্ড করা হয়। সেটাকে একজন আরেকজনকে পাঠাচ্ছেন, সেটার উপর ডিসিশন হচ্ছে, সেটার উপর কাজ হচ্ছে, সবকিছু এইভাবে চলে। তো ইমেইল বলি, পোর্টাল বলি, ড্যাশবোর্ড বলি, এগুলো ইউজ করে এসব জিনিস হয়ে থাকে। আমি অনেকটা কুইকলি যাচ্ছি, বাট কারণ আমি আজকে চাইছি যে ওভারঅল কি জিনিস থাকে সেই জিনিসটা বুঝিয়ে দিতে 20 মিনিটের ভিতরে। কিন্তু আমি জানি না I can finish that in 20 minutes or not. I think it's impossible. But still, let me try to, at least আধা ঘন্টার ভিতরে যাতে করতে পারি। আরেকটা কি, ফিল্ড ডিউটি যেগুলো আছে, সেখানে ফিল্ড ডিউটিতে মানুষ জিপিএসও ইউজ করছে, জিওট্যাগ ফটো ইউজ করছে, বিভিন্ন মোবাইল অ্যাপ ইউজ হচ্ছে আজকাল এইসব কাজের জন্য, ফিল্ডের কাজের জন্য। অনলাইন রিপোর্টিং হচ্ছে, যত কিছু ডাটা কালেক্ট হচ্ছে সব কিছু অনলাইন রিপোর্টিংও হচ্ছে। ওকে, আরেকটা কি জিনিস থাকে যে ফরেস্টের বিভিন্ন ম্যাপিং হয়। তো ম্যাপিং কি জিনিস? ম্যাপিং হচ্ছে যে তোমরা গুগল ম্যাপ দেখেছো, ফর এক্সাম্পল এরকম ধরনের বিভিন্ন ম্যাপ দেখেছো যেখানের মধ্যে পয়েন্ট দিয়ে তোমরা যেতে পারো। সেই ম্যাপিং হচ্ছে যে একদম প্রপারলি আমার এই এরিয়াটা, ধরো একটা তৃষ্ণা অভয়ারণ্য, জাস্ট এক্সাম্পল, এটার মধ্যে এই জায়গাটার মধ্যে এই আছে, এই জায়গাটার মধ্যে এই আছে, এই জায়গাটার মধ্যে এই আছে, এই যে ম্যাপিংটা করে দেওয়াটা, সেটা হচ্ছে কি ফরেস্টের ম্যাপিং। ওকে, আবার মনিটরিং করা বিভিন্নভাবে, কিভাবে জিআইএস ইউজ করে, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম কিছুই নয়। এই যে গুগল ম্যাপটা আছে, সেটা একটা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের একটা এক্সাম্পল বলতে পারি। এরকমভাবে বিভিন্ন কিছু সফটওয়্যার ওনারা ইউজ করেন, যেখানে পুরো জিওগ্রাফিক্যালি, ধর একটা কথা আই এম সরি, ওকে, ধরো এই এরিয়াটা, তো এইটার মধ্যে এই যে এরিয়াটা এই আছে, এই এরিয়াতে এই আছে, এই আছে, সেই আছে, এখানে আমি বিভিন্ন আরও ডাটা ফেলে দিলাম, সেইখানে ক্লিক করলে আমার ডাটাটা উঠে আসবে বিভিন্ন কিছু। ইভেন তাই না, শুধু এখানে সফটওয়্যারটার ভিতরে ধরে নাও ম্যাপ আছে, এরপরে সফটওয়্যারটার মধ্যে আরেকটা অপশন আছে রিপোর্টের মধ্যে আবার অপশন থাকবে অনেক ধরনের রিপোর্টের, সেই রিপোর্টও পেয়ে যাবে। এরকম বিভিন্নভাবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম মানে কিচ্ছু না, সফটওয়্যার। ওকে, যেটার মধ্যে ম্যাপ বাগারা সব কিছু ইউজ করা যাবে। রিমোট সেন্সিং কি জিনিস? কোনো একটা জিনিসকে আমি সেন্সার দূরে লাগিয়ে রেখেছি, সেখান থেকে আমি রিমোটলি সেটাকে সেন্স করছি, তো সেটাকে আমি দেখতে পাচ্ছি। এটা কথা আমার তাপমাত্রা চাইছো তুমি আমার শরীরের ভিতরে একটা একটা সেন্সার লাগিয়ে রেখেছো, সেটা রিমোটলি কানেক্টেড টু ইউ, অ্যান্ড ইউ ক্যান সি মাই টেম্পারেচার, ফর এক্সাম্পল। তো সেটা ড্রোন, তোমরা আবার কিছু বলার নেই। ড্রোন তো সবাই দেখেছো। ক্যামেরা ট্র্যাপ হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে, ধরেন আমি সিসিটিভি টাইপের লাগিয়ে রেখেছি, সেখানে আইআর টেকনোলজি বাগারা আর হিট সেন্সিং সব কিছু লাগিয়ে রাখা হয়েছে। যখনই কোনো একটা জন্তু জানোয়ার কোনো কিছু এদিক ওদিক যাচ্ছে, তো ওদেরকে আমরা ট্র্যাক করে নিচ্ছি, ওদেরকে ফটো তুলে নিচ্ছি, তাহলে আমরা অনেক ডাটা জানতে পারি। তো এত ডাটা যে বিভিন্ন টাইমে বিভিন্ন কিছুতে তোমরা খবরে পাও, তো সেগুলো কিন্তু এমন নয় যে খবরে এইভাবে চলে আসছে, মানুষ গিয়ে সব দেখছে। বিভিন্ন জায়গাতে ক্যামেরা ট্র্যাপও লাগানো থাকে, সেই ক্যামেরা ট্র্যাপ দিয়ে বহুত কিছু ট্র্যাপ করে জানা যায় যে এখানে লেওপার্ড আরেকটা পাওয়া গেছে, এই ধরনের ব্যাপার। ওকে, এরপরে সেফ আইটি হ্যাবিট থাকতে হবে। অফিসিয়াল ডাটাকে প্রটেক্ট করতে হবে। এই নয় যে অফিসিয়াল ডাটাকে আমরা যাকে তাকে যেখানে সেখানে পাবলিশ করে দিলাম, সেটাকে এভিডেন্স হিসেবে বিভিন্ন জায়গাতে ইউজ হতে হয়, আর সিটিজেন সার্ভিসের জন্য ইউজ হয় সেটা। ওকে, একটু ফাস্ট যেতে হবে, আদারওয়াইজ আমি পুরো সিলেবাসটা বোঝাতে পারবো না। ওকে, ঠিক আছে। এরপরে তোমরা জানাবে, আমাকে কমেন্টে জানাবে যে কোন বিষয়ের উপর তোমাদের ভিডিও দরকার, কি ব্যাপার। পুরো তো আর কভার করতে পারবো না, মোর কেউ তোমাদের কি বিষয়ের উপর ভিডিও লাগতে পারে সেটা জানালে সেই হিসেবে আই উইল কাম ব্যাক টু ইউ গাইজ উইথ দ্য ক্লাসেস। ওকে, আরেকটা কি, ডাটা ডাটা সবসময় একটা ডিসিশন হয় যে ডাটা, যেমন একটা কথার কথা, আমি কোনো একটা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ডাটাকে আমি নিচ্ছি, সেটা হচ্ছে ডাটা আনস্ট্রাকচার্ড হয়, আমি নিয়ে নিলাম এই দিন এই হয়েছে, সেদিন সেই হয়েছে, সেটা প্রপারলি নেই, আমি জাস্ট নিয়ে নিলাম ডাটা, সেটা হচ্ছে ডাটা। ওকে, ডাটাটা তথ্যতে কখন মানে ডাটা যেটা আছে সেটা তথ্যতে কখন পরিণত হয়ে যায়, যখন সেটা আমরা প্রসেস করে ফেলি। একটা কথার কথা, আমি এক্সেল ফাইল বানিয়ে নিলাম, একটা কথার কথা, আমি একটা এক্সেল ফাইল বানিয়ে নিলাম, ঠিক আছে। তো এটার মধ্যে দিলাম ডেট, একটা কথার কথা, এরিয়া নেম, এরপর আরেকটা দিলাম যে রেইনফল, এটা কথার কথা। ওকে, তো এখানে আমি ডেট দিলাম, এখানে এরিয়া নামটা দিলাম, এখানে রেইনফল দিলাম, এইভাবে করে ডাটাটা ভরলাম। তো এইটা তখন ইনফরমেশনে পরিণত হয়ে গেছে। এবার সেটা নলেজে কখন পরিণত হয়, তার মানে এই ডাটাটা দেখে আমি কিছু একটা বুঝতে পেরেছি, দ্যাট ইজ নলেজ। ওকে, আর এই ডাটাটা দেখে বুঝতে পেরে আই হ্যাভ টেকেন সাম ডিসিশন, দ্যাট ইজ হচ্ছে ডিসিশন। তাহলে যে কোনো ডাটা সবসময় এইভাবে চলে, ডাটা কালেক্ট হয়, ডাটা কালেক্ট হয়ে ডাটা কালেক্ট হয়ে সেটা ইনফরমেশনে পরিণত হয়, সেটা নলেজে পরিণত হয়, এরপর ডিসিশন হয়। আর সবসময় কম্পিউটার একটা সাইকেল আছে, সেটা হচ্ছে কি, সেটা প্রথমে ইনপুট নেয়, ইনপুট নিয়ে ইনপুটকে প্রসেস করে,
প্রসেস করে সেটাকে আউটপুট হিসাবে দেয়, আর আউটপুট হিসাবে যখন দেয় তখন সেটাকে স্টোরেজও করে। এখন ইনপুট একটা কিবোর্ড থেকে যে তুমি ABCD লিখছো সেটাও কিন্তু এক ধরনের কি বলে, সেটাও এক ধরনের ইনপুট, সেটা প্রসেস হয়ে একটা এক্সেল ফাইল হয়ে গেছে। ওকে, তো সেটাকে এক্সেল ফাইলটাকে সেভ করে যে ফাইনাল আউটপুট পেয়ে গেছে, আর সেটাকে আমরা কিন্তু কোথাও না কোথাও স্টোরেজ করছি। ওকে, তো জিনিসটাকে জাস্ট সিম্পলি বুঝবে, বেশি কঠিনভাবে দেখবে না। ওকে, আর কম্পিউটারের যদি ফান্ডামেন্টাল কিছু জিনিস একটা জায়গাতে দেখি, সেটা হচ্ছে সিপিইউ হচ্ছে ব্রেন। সিপিইউ হচ্ছে ব্রেন, আমাদের মেইন জিনিস। সেটা কি? সেন্ট্রাল প্রসেসর ইউনিট। এরপর এই ব্রেইনটার ভিতরে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ALU, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। যত লজিক চলছে, যত এই করলেও এটা করতে হবে, লজিকটা যে চলছে সেটা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে চলছে। এরপর কন্ট্রোল ইউনিট, যত কন্ট্রোল চলছে সেগুলো সব কন্ট্রোল ইউনিটে চলছে। আমি জাস্ট কুইকলি বলে যাচ্ছি। এরপরে র্যাম কি বলে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সেটা ভোলাটাইল হয়, মানে উড়ে যায়। যখন কম্পিউটারে আমি কোনো একটা সফটওয়্যার খুললাম তখন সেটা র্যাম থেকে চলতে পারে, কিন্তু যেই আমি সফটওয়্যারটা বন্ধ করে দিলাম তখন কিন্তু র্যাম থেকে সেটা উড়ে যায়। এবার আমি যদি অতিরিক্ত ফাইল খোলা থাকে তাহলে স্লো কেন হয়? সেই জন্য আমরা র্যামের সাইজ 16, 32 বিভিন্ন কিছু বাড়াতে পারি। তো সেটা কেন হয়? কারণ ওইটার ভিতরে ফাইল বেশি হয়ে যায়। ফাইল বেশি হয়ে গেলে কি হবে? সেটা চালাতে পারে না, ওই সমস্যা হয়ে যায়, ওর ক্যাপাসিটি শেষ হয়ে যায়। এই জন্য বলে যায় রে, র্যাম আমার আরও বেশি লাগবে, এই ধরনের ব্যাপার হয়, যে মোবাইলের ক্ষেত্রে যেমন সেখানেও তেমন। আর রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। রম একটু আজকাল মোবাইলের ক্ষেত্রে একটু রম আবার হার্ড ডিস্ক টাইপের জিনিসকে বলে ফেলে, সেটার সঙ্গে কনফিউজ হবে না। ওকে, তো রম হচ্ছে যদি আমি কম্পিউটারের ক্ষেত্রে বলি, রম হচ্ছে রিড অনলি মেমোরি। তার মানে এমন একটা মেমোরি যেটা শুধু ইউজ করা হয় টার্টআপের সময়, এরপরে সেটার কোনো মানে এমন কোনো কাজ থাকে না, আর এটা কোনো ভোলাটাইল হয় না, সেটা মেমোরিটা পার্মানেন্ট হয়, সেটা থেকে উড়ে না। আজকাল হ্যাঁ, রমকে এমন করা যায় যে রমটাকে ভোলাটাইল করা যায়, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। ওটা ডিফারেন্ট থিং, কিন্তু রমকে জেনারেলি যদি দেখি সেটা নন ভোলাটাইল, সেটা উড়ে যায় না। ওকে, এরপরে স্টোর করা হয় হার্ড ডিস্কে, স্টোর করা HDD হতে পারে, ওকে, হার্ড ডিস্ক ড্রাইভ হতে পারে, অথবা SSD হতে পারে। আজকাল প্রচণ্ড পরিমাণে SSD চলছে, ঠিক আছে। স্ট্রেট সলিড স্টেট ড্রাইভ, সেটা আজকাল বেশি চলছে। আরেকটা যদি দেখি, ফরেস্টের ক্ষেত্রে জিপিএস ইউজ করা হয়, ট্যাবলেট ইউজ করা হয়, ড্রোন ইউজ করা হয়, ক্যামেরা ট্র্যাপ ইউজ করা হয়, এই ধরনের বিভিন্ন কিছু ইউজ করা হয়। নেক্সট যদি চলে যাই, সফটওয়্যার কি করে? সফটওয়্যার কিন্তু হার্ডওয়্যারকে বলে যে কি করতে হবে। দেখো, হার্ডওয়্যার সোজা কথা হচ্ছে, বা যে কোনো জিনিস আমার যে ল্যাপটপটা আছে, যেটা আমি ছুঁতে পারি, আমার ভাষায় আমি যদি বলি যেটাকে ছুঁতে পারি সেটা হার্ডওয়্যার, যেটাকে ছুঁতে পারি না সেটা সফটওয়্যার। ওকে, তো সফটওয়্যারের মধ্যে বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার হতে পারে। হোয়াট ইজ সিস্টেম সফটওয়্যার? অপারেটিং সিস্টেম। তোমার অ্যান্ড্রয়েডটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তো সে কি করে? সে কিন্তু কম্পিউটারকে ম্যানেজ করে, সে কিন্তু তোমাকে ডাইরেক্টলি কাজ করায় না, ঠিক আছে। মানে তোমাকে কোনো কিছু করতে দেয় না, সেটা অলরেডি পেছনে চলছে, তুমি জানো না সেটার মধ্যে কি চলছে, কি ব্যাপার। এবার সেগুলো কি আমার হার্ডওয়্যারের সঙ্গে কথা বলে ম্যানেজ করছে কম্পিউটারকে। আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে, যেমন এটা কথা আইটির ক্ষেত্রে, ফরেস্টারের ক্ষেত্রে এমন কোনো সফটওয়্যার আছে যেটাকে দিয়ে উনি চলছেন, আর উনি যেদিকে যাচ্ছেন সেদিকে আস্তে আস্তে করে একটা লাইন পড়ে যাচ্ছে। একটা উদাহরণ দিচ্ছি, লাইন পড়ে যাচ্ছে, উনি এসে GIS সফটওয়্যারে দেখলেন যে ও ওয়াও, আমার একটা লাইন পড়ে গেছে। এটা কথা, দিস ইজ কল্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার অনেক টাইপের হতে পারে, যেটা দিয়ে কোনো কিছু করতে পারে ইউজার, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আরেকটা কি? অপারেটিং সিস্টেম সবসময় হার্ডওয়্যার, মানে ইউজারকে হার্ডওয়্যারের সঙ্গে কানেক্ট করে দেয়, সে মেমোরিকে কন্ট্রোল করে, মানে মেমোরি ম্যানেজমেন্ট করে, CPU ম্যানেজমেন্ট করে, বিভিন্ন ফাইল ম্যানেজমেন্ট করে। ওভারঅল সোজা কথা হচ্ছে যে যতই একটা হার্ডওয়্যার থাকুক না কেন, ওইটা প্রাণ যেটা প্রাণ হার্ডওয়্যারটা আছে, সেটা প্রাণটা কিন্তু অপারেটিং সিস্টেম, ঠিক আছে। বিভিন্ন ইউটিলিটি সফটওয়্যার হয়। ইউটিলিটি সফটওয়্যার মানে এমন সফটওয়্যার যেগুলো দিয়ে আমি কম্পিউটারের বিভিন্ন কিছু করতে পারি। আমার জন্য সেটা কাজের নয়, কিন্তু কম্পিউটারের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হতে পারে অ্যান্টিভাইরাস। তোমরা বিভিন্ন ধরনের আভিরা ইউজ করো, নর্টন ইউজ করো, বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ইউজ করো, দ্যাট ইজ অ্যান্টিভাইরাস। আর একটা কী হতে পারে? ফায়ারওয়াল। হোয়াট ইজ ফায়ারওয়াল? যাতে আমার কম্পিউটারের ভিতরে ইজিলি অ্যাক্সেস করতে না পারে, সেটা হচ্ছে ফায়ারওয়াল। এখন ফায়ারওয়াল দেখো কম্পিউটারের মধ্যেও আছে, আর আমরা আমাদের টেলিকমে, ফর এক্সাম্পল, আমি জাস্ট এই গত মাসে ফায়ারওয়াল করিয়েছি, কনফিগার করিয়েছি আমাদের পুরনো ফায়ারওয়ালকে চেঞ্জ করে। দ্যাট ইজ অফ মোর দেন 1 crore। তো দেখো, কম্পিউটারের ভিতরে তোমাদের কয়েক হাজার টাকার ফায়ারওয়ালও আছে, কয়েক হাজার টাকাও না, এটা অপারেটিং সিস্টেমের সঙ্গে ফ্রিতে দিয়ে দেয়, সেটাও আছে, আবার কয়েক কোটি টাকার ফায়ারওয়ালও আছে। তো তখন কিন্তু আর সফটওয়্যার সেভাবে হবে না, তখন হার্ডওয়্যার লাগবে, আর হার্ডওয়্যারটার ভিতরে বিভিন্ন সফটওয়্যার থাকবে, বিশাল ধরনের কন্ট্রোল থাকে, ঠিক আছে। ওইটা তার গেলে আর ক্লাস
দু-৪টা লাগবে আরকি শুধু ওইটার জন্য। চলো লিভ ইট। এরপর ব্যাকআপ মানে টাইম টু টাইম আমরা আমাদের কোনো ডাটাকে ব্যাকআপ করে নিলাম বিভিন্নভাবে। এরপর ডিস্ক ক্লিন আপ টুল। আমরা টাইম টু টাইম ডিস্ক ক্লিন আপ টুল চালালে কম্পিউটারটা কিন্তু ভালো চলবে। তাহলে ও ভুলভাল জিনিস সরে যাবে। আজকাল মোবাইলের ভিতরেও দেখবে যে ডিস্ক ক্লিন আপ টুল বিভিন্নভাবে চলে এসছে। ওকে? এরপর অফিসিয়াল যত সিস্টেম আছে সেগুলো আমাদের লাইসেন্সড হওয়া উচিত। গভর্নমেন্টের ক্ষেত্রে তো খাস করে একদম লাইসেন্সড হওয়া উচিত। কারণ আনলাইসেন্সড এর ক্ষেত্রে অনেক সময় সেটার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে যেগুলো দিয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক আসতে পারে। ওকে? এরপর অথরাইজড হতে হবে আর আপডেটেড সফটওয়্যার হতে হবে যাতে করে আমরা বেস্ট ভাবে ইউজ করতে পারি। এরপর যদি আমরা দেখি যে ডিজিটাল ডকুমেন্টেশন। তো ডিজিটাল ডকুমেন্টেশনের মধ্যে একটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। ওকে? মাইক্রোসফট ওয়ার্ড যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের লেটার লিখতে পারি, রিপোর্ট বানাতে পারি, ধরো না বিভিন্ন ধরনের এমওইউ বা বিভিন্ন ধরনের নোটিশ, মিনিটস অফ মিটিং, ওকে? এরপর অফিসিয়াল রেকর্ডস বিভিন্ন কিছু সেখানে রাখতে পারি। আর টেমপ্লেট বানিয়ে রাখতে পারি। টেমপ্লেট বানালে সুবিধা কি? এক ধরনের টেমপ্লেট বানিয়ে রাখলাম যে এটা দেখতে এমন হবে। একটা এক্সাম্পল স্বরূপ বলছি, সমীশের যদি নোট দেখো দেখবে যে এই জায়গাটার মধ্যে আমার সমীশ চলে আসছে, নিচে প্রিপেয়ার্ড বাই আসছে, মোবাইল নাম্বার আসছে, মাঝখানে একটা লোগো আসছে। তো এইটা কিন্তু আমরা টেমপ্লেট বানিয়ে রেখে দিয়েছি। যখনই কোনো কিছু করার হবে আমরা এটাকেই ইউজ করব। ঠিক আছে? তো এটাতে সুবিধা কি আমার সময় নষ্ট হয় না। বারবার একই কাজ করব না আমি। পিডিএফ কি? পিডিএফ এমন একটা জিনিস সেটা হচ্ছে কি আমরা শেয়ারিংয়ের আগে যেকোনো জিনিস শেয়ারিংয়ের আগে ইউজ করি। তো এটা কি করে? এটা যে ফরম্যাটটা আছে সেটাকে প্রিজার্ভ করে। যেমন আমি এখন যে পড়াচ্ছি সেটা পিডিএফ থেকেও পড়াচ্ছি। এটা কিন্তু পিছনে প্রেজেন্টেশন পিপিটি, ওকে? পিপিটিএক্স যাই বলো, মাইক্রোসফট প্রেজেন্টেশন কিন্তু সেটাকে আমি পড়াচ্ছি কিন্তু ফ্রম ফ্রম পিডিএফ। কারণ আমি চাই যে আমার যেভাবে আছে সেভাবে এটা প্রিজার্ভ হয়ে যাক। ওকে? আরেকটা সবসময় যেকোনো কাজে ফাইল নেম প্রপার হতে হবে, ভার্সন কন্ট্রোল করতে হবে। হোয়াট ইজ ভার্সন কন্ট্রোল? আমি ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 আমি সবসময় আমরা যখন কাজ করি, এখনও যখন নোট বানাচ্ছিলাম আমরা সবচেয়ে প্রথমে শুরু করেছি V1 দিয়ে। সেটা যেতে কতগুলো V15ও হয়েছে। কারণ এই চেঞ্জ, সেই চেঞ্জ, এই চেঞ্জ, সেই চেঞ্জ, এটার থেকে অমুকের কাছে গেছে, অমুকের থেকে অমুকের কাছে গেছে। কারণ একজনের একরকম কাজ সবাই হতে লাস্ট পর্যন্ত কোনো ফাইল V15 হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে চেঞ্জেস হচ্ছে, ওই লোকটা ভার্সন চেঞ্জ করে দিচ্ছে ফাইল নেমের ভিতরে। তাহলে কি হয়? সুবিধা হয় যে লেটেস্ট কোনটা? ও তোর কাছে কোনটা আছে? 7, আমার কাছে 8, দ্যাট মিনস ভার্সন 8টা ফাইনাল। ঠিক আছে? এই ধরনের ব্যাপার হয়ে যায়। নেক্সট যদি আমরা চলে যাই যে স্প্রেডশিটস। হোয়াট ইজ স্প্রেডশিটস? তোমরা বিভিন্ন ধরনের একটা কথা আমি এত উদাহরণ দিই না, যেটার মধ্যে রো অ্যান্ড কলম দিয়ে সব কিছু করা হয়, সেলস থাকে, ওদেরকে আমরা স্প্রেডশিট বলে থাকি। এখন গুগলের ভিতরে গুগলেরও স্প্রেডশিট আছে, গুগলেরও ওয়ার্ড টাইপের আছে, ঠিক কিনা? গুগল ডক, তো সব কিছু আছে। কিন্তু আমরা বেসিক্যালি মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা বেশি পরিচিত। তো এক্সেল তো আমি একটু আগে যেটা পড়িয়েছি ভাই, এই যে রোজ অ্যান্ড কলামস থাকবে, এইগুলোকে আমরা কলম বলি, এগুলোকে কলম বলি, আর এগুলোকে আমরা রোজ বলি, আর এই যে এক একটা যে আছে এগুলোকে আমরা সেল বলে থাকি। ওকে? তাহলে একটা সবসময় যে কোনো সময় আমরা যখন একটা এক্সেল খুলি, ফর এক্সাম্পল দ্যাট ইজ ওয়ার্কবুক খুলি, ওয়ার্কবুকের ভেতরে এই যে এক্সেলটা যখন খোলা হয় নিচে দেখবে এই যে এইভাবে করে শিট 1, শিট 2, শিট 3 থাকে। তো দোজ আর ওয়ার্কশিটস। তো একটা ওয়ার্কবুক, এই পুরোটাকে বলবো আমি ওয়ার্কবুক। এই যে একটা শিট সেটাকে আমরা কি বলবো? ওয়ার্কশিট। আর একটাকে ক্লিক করলে সেটা খুলবে, একটাকে ক্লিক করলে এটা খুলবে, একটাকে খুললে এটা খুলবে। তা আমি অ্যাকচুয়ালি ক্লাসের ভিতরে তো একদম পুরো এক্সেল খুলিয়ে দেখিয়ে দিই যাতে করে বহুত ইজি যায়। তারপরে এটা তো সব কিছু এত কম টাইমে তো এত কিছু সম্ভব হবে না, দ্যাটস ওয়াই আই এম জাস্ট শোয়িং লাইক দিস। নেক্সট যদি আমি চলে যাই, বিভিন্ন ফর্মুলা লেখা যায়। ধরুন একটা কথার কথা, এই সেলটার ভিতরে 2 আছে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, একদম সিম্পল, বাট ফর্মুলা ইজ ভেরি পাওয়ারফুল। আই ডু টু মাচ থিংস ইউজিং ফর্মুলা। এখানে ধরুন তুমি ইকুয়াল টু দিয়েছো, দিয়ে এটাকে ক্লিক করেছো, তো এটাকে ক্লিক করেছো, প্লাস দিয়েছো, আবার এটাকে ক্লিক করেছো, প্লাস দিয়েছো, সরি এটা এসছে। তা আসার পরে এখানে যেই এন্টার মারবে অটোমেটিক এখানে কি চলে আসবে? 5 চলে আসবে। তো মানে ফর্মুলা, অনেক ধরনের ফর্মুলা কাজ করা যায়। এখন আমি তোমাকে যেটা দেখিয়েছি ভেরি বেসিক, কিন্তু এক্সেলের ভিতরে অনেক টাফ লেভেলের ফর্মুলা লাগানো যায় যেটা দিয়ে অনেক কাজ অনেক ইজিলি করা যায়। ঠিক আছে? আজকাল এআই এসে অনেক কিছু চেঞ্জ করছে, বাট এক্সেল ওয়াজ লাইক এআই ফর মি ইন মাই কর্পোরেট লাইফ। ওকে? তো এই হচ্ছে জিনিসটা। একটা যদি এবার দেখি আমরা সাম করতে পারি, আমরা এখানে দিস প্লাস দিসও লিখতে পারি, আবার বলতে পারি সাম ব্র্যাকেট দিতে পারি। যে সেলগুলোকে ইয়ে করবো সেগুলোকে আমি
সিলেক্ট করে নেবো, সেখান থেকে আমার কত সাম এসছে চলে আসবে, যত বড় সাম হোক যাই হবে হোক। এরপরে এখানে অ্যাভারেজ থাকে, কোনো একটা জিনিসে অ্যাভারেজ বের করতে চাইছো বের করতে পারবে। তোমার অনেকগুলো ডাটা আছে, তুমি সেগুলোকে কাউন্ট করতে চাইছো, কত হাজার ডাটা আমার, সেটাকে কাউন্ট করে। ইফ আছে, যেমনভাবে ইফ এটা হয় তাহলে ওইটা করো, ওইটা করো, নয়তো ওইটা করো। কাউন্ট ইফ থাকে, এটাকে কাউন্ট করো যদি যদি এটা হয়, মানে আমার 10-এর নিচে হলে তাহলে কাউন্ট করো। যে আমার কাছে অনেক ডাটা আছে, 1,00,000 ডাটা আছে, কতটা ডাটা 10-এর নিচে, তা আমি কি বলবো, একটা ফর্মুলা লাগাবো, ইকুয়াল টু কাউন্ট ইফ, আর বলবো যে 10 লেস দেন 10। এবার সেটা ততগুলো কাউন্ট হয়ে আমার কাছে চলে আসবে যে এতগুলো আছে, আর ওই জায়গাটাকে সিলেক্ট করতে হবে। যাই হোক, এটা এইভাবে শেখানো যাবে না। আই নো দ্যাট ইউ গাইজ উইল বি কনফিউজড, তো এটাতে যাই না, জাস্ট এই ধরনের ফর্মুলা থাকে, কী জন্য ইউজ হয় সেটা বলে দিয়েছি। ওকে, এবার সর্টিং হতে পারে। সর্টিং ইজ দিস, যে তোমার একটা ডাটা আছে, ধরো না 1,00,000 ডাটা আছে, তুমি চাইছো যে সবচেয়ে ছোটোটা উপরে থাকুক, এরপরে বড়টা থাকুক, অথবা এবিসিডির ক্ষেত্রে ডিকশনারির মতো চাইছো, সব এ এ এ- এ দিয়ে শুরুগুলো আগে থাকুক, আর বাকিগুলো বড় পরে থাকুক, এই ধরনের চাইছো। তো সেই ধরনের ক্ষেত্রে তখন কি বলে, সর্টিং লাগাই, এ টু জেড নাকি জেড টু এ, মানে অ্যাসেন্ডিং অর্ডার না ডিসেন্ডিং অর্ডার, সেইভাবে করা যায়। ফিল্টারিং, ফিল্টারিং কি, আমার কাছে ডাটা আছে, এখানে ডাটাটার নাম লেখা আছে, এটা এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে। আই নো ইউ গাইজ ক্যান বি কনফিউজড, বাট আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, যে এগুলোতে ভেতরে গেলে এক একটা জিনিসের পেছনে অনেক সময় লাগবে। আমি জাস্ট কুইকলি তোমাদেরকে নলেজ দিয়ে দিচ্ছি যে ও এই ধরনের হয়, এই ধরনের হয়, আমাকে এই ধরনের জিনিস জানতে হবে, এই ধরনের জিনিস জানতে হবে। এখানে ফিল্টার লাগাতে পারি, ফিল্টার লাগাতে পারি। তো আমি এখানে ধরো স্টেট আছে, এখানে স্টেটগুলো লেখা আছে, একটা কথার কথা, এখানে ধরো স্টেটগুলো লেখা আছে। আমি চাইছি যে শুধু ত্রিপুরার ডাটাটা নেব, আমি এখানে যে ফিল্টারটা আছে, ফিল্টারটার ভিতরে আমি ত্রিপুরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলে শুধু ত্রিপুরার ডাটাটা চলে আসবে। এটা হচ্ছে ফিল্টারিং। ওকে, চার্ট, বিভিন্ন ধরনের চার্ট বানানো, দিস ইজ চার্ট, দিস ইজ চার্ট। ওকে, বিভিন্ন ধরনের চার্ট বানানো যায়। আর হচ্ছে যদি ফরেস্টে দেখি, বিভিন্ন স্টক মেনটেন্যান্সের জন্য সার্ভাইভাল কেমন হচ্ছে, কোন কোন জন্তু জানোয়ারের কেমন সার্ভাইভাল হচ্ছে, আর বিভিন্ন ধরনের বাজেটের জন্য স্প্রেডশিট ইউজ করা হয়। ঠিক আছে, অনেকটা এসছি, চেষ্টা করছি যে তাড়াতাড়ি থেকে তাড়াতাড়ি করার, কিন্তু তারপরও হয়ে ওঠে না আর কি। প্রেজেন্টেশন টুল, এই যে প্রেজেন্টেশন টুল, এটাকে আমরা শুধু পিডিএফে করে নিয়েছি। তো এখানে আর কথা বলার কিচ্ছু নেই। এখানে তুমি টেক্সট দিতে পারো, ইমেজ দিতে পারো, তুমি বিভিন্ন ধরনের ম্যাপ, বিভিন্ন ধরনের চার্ট, অডিও, ইভেন্ট, ভিডিও, বিভিন্ন কিছু এটার ভিতরে দিতে পারো। ঠিক আছে, আর এটা পিডিএফে নয়, এটা তখন দিতে পারবে যখন সেটা কি আকারে থাকবে, পিপিটি আকারে থাকবে। ঠিক আছে, আর ভালো স্লাইড যখন হয়, সেটা ডিস্টেন্স থেকেও ভালোভাবে করা যায়, আর 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 ভিউয়ারেরও ভালো লাগে। ঠিক আছে, যেমন আমি এটাকেও চেষ্টা করেছি যত পরিষ্কার রাখা, সিম্পল রাখার চেষ্টা করেছি, যাতে করে তোমরা ইজিলি জিনিসটাকে বুঝতে পারো। বিভিন্ন টেমপ্লেট ইউজ করা যায়, বিভিন্ন থিম ইউজ করা যায়। থিম, একটা থিম নিয়ে নিলে সেটা এই ধরনের কালার সব কিছু কম্বিনেশন আগের থেকে সেট আছে, এই থিমটা নিয়ে নিলাম, ওই ধরনের চলে আসবে। আজকাল তো আমরা আরও বেশি সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের ইউজ করি। ঠিক আছে, স্লাইড মাস্টার বলে একটা জিনিস আছে, স্লাইড মাস্টার দিয়ে আমরা যে ক্লাসের যে আমাদের সমস্যার পিপিটিগুলো, এগুলো স্লাইড মাস্টার দিয়ে করা, সেগুলোকে আমরা স্লাইড মাস্টার দিয়ে একটা টেমপ্লেট এমনভাবে বানিয়ে রেখেছি যে যত কিছুই করো, টাইটেল স্লাইড এমন হবে, থ্যাংক ইউ স্লাইডটা এমন হবে, মাঝখানে স্লাইডগুলো এমন হবে, সব আগের থেকে ফিক্স। ওকে, তো এবারে ফরেস্টার যেটা আছে, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দিতে পারেন। ওকে, আর প্রেজেন্টেশনে যেমন আমরা ওয়ার্ড ফাইলের ক্ষেত্রে আগে হতো ডক, তার মানে ধরো না তুমি এখানে লিখেছো সুশান্ত, একটা ফাইলের নাম, সরি, একটা ফাইলের নাম ধরো সুশান্ত, একটা কথার কথা। তো এটা যদি এটা ওয়ার্ড ফাইল হয় তাহলে ডট হবে। আবার যদি সেটা ওয়ার্ড ফাইল না হয়ে যদি পিপিটি হয়, আবার আজকাল কিন্তু ডক এক্স হয় এক্সটেনশন। আগে পিপিটি হতো, এখন পিপিটি মানে প্রেজেন্টেশন। ওকে, আর আর আগে এখন পিপিটি এক্স হয়। ওকে, তো একটু চেঞ্জ করেছে, কারণ আপডেটের সঙ্গে চেঞ্জ করতে হয়েছে ওনাদেরকে। ওকে, তো বিভিন্ন ধরনের ধরুন প্লান্টেশন স্ট্যাটাস বা ফায়ার অ্যালার্ট, ম্যাপকে দেখানোর জন্য, বিভিন্ন রিপোর্টকে দেখানোর জন্য ওনারা ইউজ করতে পারেন। ওকে, ডাটাবেস বেসিক যদি আমরা চলে যাই, ডাটাবেস জিনিসটা কি, ডাটাবেস কিছু নয়, ওই এক্সেল টাইপের ভেবে নাও, কিন্তু একটু বড় লেভেলের। এটাকে ইউজ করে এখন যেমন সমীশের সফটওয়্যারের পেছনে আমাদের বিশাল বড় ডাটাবেস আছে, আমরা বিভিন্ন কিছু যে ওয়েবসাইটের ভিতরে যায়, সেগুলো সব কিছু সেখানে চলে যাচ্ছে, সেখান থেকে ওয়েবসাইটে যাচ্ছে। তো ডাটাবেস একটা একটা বড় বড় একটা ইঞ্জিন বলতে পারি, যেটার মধ্যে ডাটা সেভ করতে পারি, সেখানে ডাটা ঢুকাতে পারি, আপডেট করতে পারি, সেখান থেকে ডাটাকে নিতে পারি। এখন উদাহরণস্বরূপ বলতে পারি এসকিউএল ডাটাবেস, উদাহরণস্বরূপ বলতে পারি ওরাকল ডাটাবেস, ওকে, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, এরকমভাবে বিভিন্ন ডাটাবেস হতে পারে। কিছু না, ডাটাবেসের একটা সফটওয়্যার, আমি কোনটাকে ইউজ করবো আমার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে,
এটা বলতে পারে MySQL অ্যাকচুয়ালি। ওকে? এরপর যদি যাই DBMS সফটওয়্যার ক্রিয়েটস অ্যান্ড কন্ট্রোলস ডাটাবেসেস। DBMS এর যে সফটওয়্যারটা আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, DBMS ইস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা যে আম সফটওয়্যারটা আছে সেইটাই হেল্প করে SQL, যেমন এটার ক্ষেত্রে MySQL এর ক্ষেত্রে SQL কমান্ড দিয়ে আমরা এটার মধ্যে বিভিন্ন কিছু করতে পারি। অথবা এমন সফটওয়্যার আছে যেটার মধ্যে আমি আর SQL কমান্ড দিতে হচ্ছে না, সেখান থেকে আমি ডাইরেক্টলি ঢুকাতে পারছি। তো সেটা হচ্ছে DBMS মানে সফটওয়্যার। ওকে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। আর সবসময় একটা সেখানে টেবিল বলি। এখানে যেমন আমরা এক্সেলের ক্ষেত্রে ওয়ার্কশিট এরকম বলি, সেখানে টেবিল বলি। তো প্রত্যেকটা টেবিলের মধ্যে এক্সেলের মতো রোজের ভিতরে রেকর্ড ঢুকে, আর কলামের ভিতরে ওই ডাটাটা কিসের, সেটা ঢুকে। ওকে? প্রাইমারি কি জিনিস কি হয়, প্রত্যেকটা টেবিল, এত টেবিল থাকে, প্রত্যেকটা টেবিলের ভিতরে যে একটা ইউনিক নাম্বার হয় সেটাকে আমরা বলি, মানে ওই টেবিলটাকে বোঝার জন্য যে ইউনিক নাম্বার হয় সেটাকে আমরা বলি প্রাইমারি কি। আর একটা টেবিল আরেকটা টেবিলের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য যে কিটা ইউজ করি সেটাকে আমরা কি বলি, সেকেন্ডারি কি। আচ্ছা, কুইকলি এবার চলে যাচ্ছি ইন্টারনেট, ওয়েব অ্যান্ড ইমেল। কোথায় আমি 20 মিনিটের আইডিয়া করেছিলাম সেটাতে চলে যাচ্ছে কোথায়, আই ক্যান নট ইমাজিন। ওকে? তো আমরা যদি চলে যাই ইন্টারনেট, ওয়েব অ্যান্ড ইমেল, তো এটার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারনেট ভাই, ইন্টারনেট আলাদা জিনিস। ইন্টারনেট হচ্ছে পুরো দুনিয়ার একটা 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 জাল বিছানো, মানে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, তো অনেক নেটওয়ার্কস কানেক্টেড। ওকে? কিন্তু ওয়েব হচ্ছে যে একটা টেকনোলজি যেটা দিয়ে আমরা সেটার মধ্যে সার্ভিস পেতে পারি। ব্রাউজার দিয়ে ওয়েবসাইটকে আমরা ইউজ করতে পারি। ব্রাউজার মানে গুগল ক্রোম, ব্রাউজার মানে ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা আগে ছিল এখন এজ হয়ে গেছে। ওকে? সার্চ ইঞ্জিন দিয়ে আমরা বিভিন্ন কিছু সার্চ করতে পারি। গুগল, ফর এক্সাম্পল গুগল সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ করতে পারি। এবং এরপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ইউআরএল। ইউআরএল জিনিসটা কি হয়, একটা কথার কথা, www.shomish.com, এটা একটা ইউআরএল। ওকে? এবার ইউআরএল স্ল্যাশ অ্যাবাউট, সেটা একটা ইউআরএল। ওকে? আরেকটা কি, আইপি অ্যাড্রেস। প্রত্যেকটা সার্ভারের একটা আইপি অ্যাড্রেস হবে। আমি সিম্পলি বলছি, আইপি অ্যাড্রেস পড়াতে গেলেও বহুদিন পড়ানো যাবে, জাস্ট সিম্পলি বলছি, প্রত্যেকটা সার্ভারের একটা আইপি অ্যাড্রেস হবে। আইপি অ্যাড্রেস দুই টাইপের হতে পারে, পাবলিক আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস। তোমরা যে মোবাইলের ভিতরে ইন্টারনেট ইউজ করার সময় তোমাদের মোবাইলে একটা আইপি অ্যাড্রেস যায়, দ্যাট ইজ প্রাইভেট আইপি অ্যাড্রেস। ওকে? কিন্তু আমার শমিশ.com যখন তুমি খুলছো, শমিশ.com এর যে সার্ভারটা আছে সেটা কিন্তু পাবলিক আইপি অ্যাড্রেস, সেটা দুনিয়ার যে কোনো জায়গা থেকে পৌঁছতে পারবে, সেটা ইউনিক, পৃথিবীতে ইউনিক। শমিশ.com এর আইপি অ্যাড্রেস আর কারোর কাছে নেই। ওকে? এটা কথার কথা। কথার কথা নয়, উদাহরণ, একদম কারেক্ট। ওকে? এরপর ইমেইলের ক্ষেত্রে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, তোমার রেসিপিয়েন্ট দিতে হয়। রেসিপিয়েন্ট মানে টু, কাকে দিচ্ছি। ওকে? সাবজেক্ট দিতে হয়, অ্যাটাচমেন্ট দিতে পারি, বডি লিখতে পারি। ওকে? মানে ডিয়ার স্যার এই সেই করে লিখতে পারি, থ্যাংক ইউ, বেস্ট রিগার্ডস, আমার নাম দিলাম। এই যে জিনিসটা হচ্ছে সেটা ইমেইল লেখার টেকনিক, সেগুলো ফলো করতে হয়। সাইবার সেফটি যদি দেখি, সাইবার সেফটি কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষার মধ্যে আসার অনেক চান্স থাকে। সাইবার সেফটির মধ্যে মালওয়্যার হতে পারে, মালওয়্যার যে কোনো ধরনের, যেমন ভাইরাস এক ধরনের মালওয়্যার, ম্যালিশিয়াস সফটওয়্যার। ওকে? ফিশিং হতে পারে। ফিশিং তোমাকে দেখাবে যে আমি একদম কারেক্ট মানুষ, তুমি ওকে অনেক কিছু শেয়ার করে নিলে, মেইলের ভিতরে তোমাকে একটা এমন একটা নামে তোমার কাছে মেইল আসলো, তুমি সেটা দিয়ে অনেক কিছু করে নিলে, সেটা হচ্ছে ফিশিং। তোমাকে দিচ্ছে ফেক জিনিস দিচ্ছে, তুমি ভাবছো যে দারুণ জিনিস। র্যানসামওয়্যার, মাঝখানে প্রচণ্ড পরিমাণে র্যানসামওয়্যার অ্যাটাক হয়েছিল বিভিন্ন কর্পোরেটে। কি করে ওনারা মেইল পাঠায়, তুমি যে ক্লিক করেছো তোমার পুরো সিস্টেমকে ওনারা হ্যাক করে নিয়েছে। এরপর তোমাকে বলবে যে তুমি এত লাখ টাকা দাও তবেই তোমার সব কিছু দেবো। স্পাইওয়্যার হতে পারে, তোমাকে স্পাই করছে, তুমি কি করছো সব কিছু দেখতে পারে। আইডেন্টিটি থ্যাফট, তোমার পাসওয়ার্ড এই সেই সব কিছু নিয়ে নিয়েছে, নিয়ে তোমারই কোনো কিছুতে অ্যাক্সেস করে, ও তুমি ভেবে তো তোমার মতো দেখিয়ে কাজ করছে। সবসময় স্ট্রং পাসওয়ার্ড রাখতে হবে। টু ফ্যাক্টর অথরাইজেশন, আজকাল দেখেছো কোনো কিছুতে অনেক সময় লগ ইন করতে গেলে টু ফ্যাক্টর অথরাইজেশন চায়, আরেকটা মোবাইল থেকে সেটাকে অথরাইজ করতে হয়, অথবা ওটিপি আসে, ওটিপি দিতে হয়। এগুলো হচ্ছে টু ফ্যাক্টর অথরাইজেশন। যে কোনো সময় স্ক্রিনকেও লক করে রাখা উচিত, কখন কী হয় বলা যায় না। ওকে? আর কখনো ওটিপি, পাসওয়ার্ড, অফিসিয়াল ডাটা কারোর সঙ্গে আমরা শেয়ার করব না। ব্যাকআপ রাখবো, সবসময় আপডেটেড রাখবো, অ্যান্টিভাইরাস ইউজ করবো, ফায়ারওয়াল ইউজ করবো। ডিজিটাল পেমেন্ট যদি দেখো, ইউপিআই একটা উদাহরণ। এবার বিভিন্ন টাইমে আমরা ওয়ালেট ইউজ করতে পারি, নেট ব্যাংকিং ইউজ করতে পারি, মানে ব্যাংকটাকে ডাইরেক্ট www.icici.com এ গিয়ে সেখানে লগ ইন করেও কাজ করতে পারি, বিভিন্ন ধরনের কার্ড ইউজ করতে পারি। ওকে? আর ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট সিস্টেম, সেটাও একটা ইন্ডিয়ার একটা বড় আবিষ্কার। সেটা দিয়ে তোমরা বিভিন্ন কিছু ইউজ করছো, ফোনপে ইউজ করছো, পেটিএম ইউজ করছো, বিভিন্ন কিছু ইউজ করছো। চেষ্টা করবে গুগল পে এর থেকে পেটিএম এর ফোনপেকে বেশি ইউজ করার। তো এটা তো হতে পারে আমাদের জন্য ভালো হতে পারে ওভারঅল গিয়ে, কিন্তু ঠিক আছে, অল আর গুড। তো এরপর হচ্ছে ই গভর্নেন্স। যদি আমরা দেখি ই গভর্নেন্সের ভিতরে
আইটি ফর অনলাইন ফর্মস, ওকে। ই গভর্নেন্সের ভিতরে বিভিন্ন ধরনের অনলাইন ফর্ম, সার্টিফিকেট, পোর্টাল, এরপরে সেগুলোর মধ্যে ডাটা ভরা, ডাটা দেখা, সব কিছু করা হয়। এটাতে পুরো ট্রান্সপারেন্সি চলে আসে, ওকে। সেটা হচ্ছে ই গভর্নেন্সের ব্যাপারটা হচ্ছে। আর কি পেমেন্ট সেফটি মিনস ভেরিফাই রিসিভার। সবসময় আমাদের যদি পেমেন্ট সিস্টেমকে যদি আমরা সেফটি করতে চাই, তাহলে আমাদেরকে সবসময় লোকটা ঠিক কিনা, ওকে। এই জিনিসটা আমাদেরকে করতে হবে। আর পাবলিক ওয়াইফাই যেখানে ওপেন টোপেন আছে সেখানে বেশি বেশি ইউজ করতে নেই, কারণ অনেক সময় সেখানে ফিশিং হতে পারে, আইডেন্টিটি থ্যাফট হতে পারে, পিন, ওটিপি এগুলো যা থাকে সঙ্গে আমরা শেয়ার করব না। তো আরেকটা কি, আইটি ইন অফিস অ্যাডমিনিস্ট্রেশন যদি দেখি, ভাই আইটিতে আমাদের স্পিড বেড়ে যায়, স্টোরেজ রাখতে পারি, আমরা একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেশন করতে পারি, মনিটর করতে পারি আমার কি চলছে, কি ব্যাপার, ওই যে রিমোট সেন্সিং দিয়ে, আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস। রিমোট সেন্সিং যে করছি, আমার এখানে যে সেন্সর লাগিয়ে দেবে, সে কীভাবে তোমাকে ডাটা পাঠাবে, সেখানে একটা কিছু থাকতে হবে যাতে করে সে ডাটার সঙ্গে কানেক্টেড থাকে, ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড থাকে, আর তোমাকে যাতে ডাটা পাঠাতে পারে। ডিজিটাল ফাইলস যদি দেখি তাহলে সেটা অনেক ফাস্ট করে দেয়। আদারওয়াইজ কী হবে, ফাইল মুভমেন্ট এখন আগরতলা থেকে বিশালগড় পাঠাবে, তো সেটা আবার কেউ এসে দিয়ে যাবে, এগুলোতে সময় নষ্ট হয়। আমি মেইলে পাঠিয়ে দিলাম, অনেক সময় কমে যায়। আর ড্যাশবোর্ড যেটা হয়, যে কোনো সময় ডিসিশন নিতে অনেকটা সাহায্য করে। অডিট ট্রেল, যেটা হয় সেটা সবসময় ডিজিটাল যে ডাটাটা আছে সেটার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি, অথরাইজেশন এগুলো কন্ট্রোল করে। তো শুধু যাকে তাকে সেভাবে অ্যাক্সেস দিয়ে দিলে তো হবে না, ওকে। ফরেস্টের ক্ষেত্রে জিআইএস ইউজ করা হয়, সেটা বিভিন্ন লোকেশন বেস ডাটাকে রাখে, আর সেটাকে অ্যানালাইজ করতে সাহায্য করে। জিপিএস তোমার লোকেশন দিচ্ছে, তোমাকে প্যাট্রোলিংয়ে হেল্প করছে, প্লান্টেশনে হেল্প করছে, বিভিন্ন ফেন্সিং হেল্প করছে, আর বিভিন্ন ধরনের কোথায় অফেন্স হচ্ছে, কী ব্যাপার সেগুলো দেখার জন্য তোমাকে হেল্প করছে। রিমোট সেন্সিং অ্যান্ড স্যাটেলাইট থেকে যে ইমেজ নেওয়া হয় সেটা দিয়েও বিভিন্নভাবে আমরা ফরেস্টের প্ল্যান করতে পারি, বিভিন্ন কিছু করতে পারি, ড্রোনস ইউজ করতে পারি, ক্যামেরা ট্র্যাপ সেন্সার এসব ইউজ করে আমরা মনিটর করতে পারি কী চলছে, বিভিন্ন এভিডেন্স কালেক্ট করতে পারি। এখন একটা মানুষের চুরি করছে কার, আমি তার এভিডেন্স কালেক্ট করতে পারি, ওকে। তো এ ধরনের ব্যাপার। আর যদি ইমার্জিং টেকনোলজি দেখি, আজকাল এআই, এমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলো প্রচণ্ড পরিমাণে ইউজ হচ্ছে, যেটা দিয়ে বহু কিছু প্রেডিকশন হচ্ছে, ডিসিশন নেওয়াতে সেগুলো হেল্প করছে। আইওটি মানে ইন্টারনেট অফ থিংস, যেটা বললাম একটু আগে বলেছি, যে আমার একটা ক্যামেরা আছে, ক্যামেরাটার মধ্যে আমি সেন্সর তো লাগিয়েছি, ক্যামেরা তো লাগিয়েছি, কিন্তু আমি এটা অলরেডি কানেক্ট হয়ে যাচ্ছে ইন্টারনেটের সঙ্গে, তো সেটা কি আইওটি, ওকে। এবার ক্লাউড কম্পিউটিংয়ে কী হচ্ছে, তোমার যত ডাটা আছে সেটাকে তুমি ক্লাউডে স্টোর করে রেখে দিয়েছো, যেমন গুগল ড্রাইভ ফর এক্সাম্পল। যদিও সেটা মানে কাস্টমার লেভেলে সেটাকে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু বড় লেভেলে অনেক কিছু হচ্ছে। ঠিক আছে, বড় লেভেলে ক্লাউড স্টোরেজ দিয়ে একটা কথার কথা, সমীশের যে সফটওয়্যারটা চলছে, সব কিছু চলছে, সব কিছু ক্লাউডে চলছে, ওকে। তো ক্লাউড মানে একটা রিমোট সার্ভার, যেটার মধ্যে আমি সব কিছু রেখে দিয়েছি, সেটাকে প্রসেস করতে পারছি, সেখানে ইউজ করতে পারছি, ঠিক আছে। তো আরেকটা, যদি আমরা জেনারেলি ট্রাবল শুটিংয়েরও কাজ থাকে, সেখানে পাওয়ার কেবল রিলেটেড, রিস্টার্ট করা কোনো জিনিসকে কানেকশন দেয়, তো একটু নলেজ সেখানে থাকতে হবে। আর ডিজিটাল এথিকেট হচ্ছে, যে কোনো সময় আমি কোনো কিছু কমিউনিকেট করছি, তো আমার প্রপার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, ঠিক আছে। আর গ্রিন আইটি মানে হচ্ছে, আমার যদি ওয়েস্ট আছে, ইলেকট্রনিক যত ওয়েস্ট আছে, সেটাকে আমি রেসপন্সিবলি ইউজ করবো, যেখানে সেখানে ফেলবো না, সেটা হচ্ছে আমার মানে গ্রিন আইটি। আর যদি ফিল্ড ডিভাইস যদি আমি দেখি, বিভিন্ন সেখানে আমাদের ব্যাটারি কেয়ারও দরকার আছে, ময়েশ্চার প্রোটেকশনও দরকার আছে। আমি জলের মধ্যে ফেলে দিলে হবে না, অথবা প্রচণ্ডভাবে ময়েশ্চার আছে সেটাকে ফেলে রেখে দিলে হবে না, সেটা খারাপ হয়ে যাবে, ওকে। আর সিকিউরভাবে আমাকে ইউজ করতে হবে। আর সাইবার লয়ের ক্ষেত্রে যদি দেখি, সাইবার লয়ের মধ্যে একটা জিনিস হচ্ছে, আমাদের যে ইলেকট্রনিক রেকর্ডগুলো আছে সেগুলো দিয়েও সেটাকেও আমরা কীভাবে ইউজ করতে পারি, অ্যাজ অ্যান এভিডেন্স ইউজ করতে পারি, সেটার মধ্যে ডিজিটাল সিগনেচার ইউজ করে। আজকাল বিভিন্ন কাজে আমরা সিগনেচার করে পাঠাই না, আমরা আমাদের ডিজিটাল সিগনেচারটা ঢুকাই পেন ড্রাইভের মতো, সেটা দিয়ে আমরা ডিজিটাল সিগনেচার করে পাঠিয়ে দিই, আর সেটাই কি হয়ে যায়, সেটাই আমাদের একদম পুরো আমরা সাইন করেছি মতো হয়ে যায়। তো সেটা আইটি অ্যাক্ট দিয়েও সেটাকে কন্ট্রোল করা হয়েছে। আইটি অ্যাক্ট 2000, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 যদি দেখি, সেখানে রিকগনিশন দেওয়া হয়েছে ইলেকট্রনিক রেকর্ডস অ্যান্ড ডিজিটাল সিগনেচারকে। আর ডিপিডিপি যদি দেখি, ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট 2023, তো সেটা যদি দেখি, সেখানে কীভাবে focuses on lawful and responsible processing of digital personal data. আমি কারো পার্সোনাল ডাটাকে যে সেভাবে ইউজ করতে পারি না, তো সেটাকে কন্ট্রোল করা হচ্ছে, ওকে। এই হচ্ছে ওভারঅল। আর একটু সবসময় একটা ডিফারেন্স মনে রাখবে, আইটির সঙ্গে আইসিটির, র্যামের সঙ্গে রমের। এসটিটিপিও তোমাকে কমিউনিকেশনে হেল্প করছে। তার মানে তুমি লিখতে পারো http://somesh.com লিখতে পারো, আবার https
somesh.com এ লিখতে পারো। তো এই যে এস যখন লেগে গেছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল যেটা, সেটা এস যখন লেগে গেছে সেটা কি হয়ে গেছে? সিকিউর হয়ে গেছে। ওকে? আর অথেন্টিকেশন সবসময় তুমি একটা কোনো একটা ফেসবুকে ঢুকছো, তুমি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছ, দ্যাট ইজ অথেন্টিকেশন। অথরাইজেশন, তুমি ফেসবুকে ঢুকে কি কি জিনিস তুমি দেখতে পারবে। ফেসবুক একটা কথার কথা, আমি যখন প্রফেশনাল বোর্ড পাই তখন একটা জিনিস দেখতে পাই, যখন নর্মাল ইউজার থাকে ফেসবুকে সে কিন্তু প্রফেশনাল টুলগুলো পায় না। তো এই যে কন্ট্রোলটা, সেটা হচ্ছে অথরাইজেশন। আমি ফেসবুক দিয়ে কেন উদাহরণ দিয়েছি, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। ঠিক আছে? তো সবসময় মনে রাখবে, কনসেপ্টটা পড়বে, ফরেস্টের এক্সাম্পলের সঙ্গে পড়বে, ওয়ান লাইনার পড়বে, এমসিকিউ পড়বে, আর সমেশে প্রত্যেকটা জিনিস এইভাবেই বানানো, যাতে করে তোমরা একটু কনসেপ্টও পেয়ে যাও একদম সংক্ষেপে। আবার তোমরা যাতে সেগুলোর ওয়ান লাইনারও পড়ে ফেলো, আরও ভেতরে ঢুকে গেছো, এরপরে এমসিকিউ প্র্যাকটিস করো। এটা প্রচণ্ড জরুরি, আর আমরা সেইভাবেই সব কিছু বানিয়েছি, এসে দেখতে পারো। ইটস আপ টু ইউ এনিওয়ে। আর এতক্ষণ যতটুকুই পড়িয়েছি, আই ট্রাই টু গো সো ফাস্ট, বাট ইট ওয়াজ নট ইজি টু ফিনিশ উইদিন দ্য টাইম পিরিয়ড। তোমাদের যদি ফিল হয় যে তোমরা কিছু নলেজ পেয়েছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এতে কি হয় না, একটু মোটিভেশন পাই। লাস্ট মিনিট যদি দেখি এই জিনিসটাকে আমি আর তোমাদের সময় নষ্ট করছি না, এইটাকে জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও। সব কিছু সম্বন্ধে একটু কথা বলেছি। ওকে? জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে হয়ে যাবে। এতটুকুই আজকের জন্য। আজকে আর আগে যাব না। এরপরে কিছু এমসিকিউজ ডিসকাশন করব পরের ভিডিওতে। আজকে এতটুকু পর্যন্তই থাকুক। আশা করি তোমাদের একটু নলেজ দিতে পেরেছি। চেষ্টা করেছি যত কম টাইমে বেশি থেকে বেশি নলেজ দেওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।